ময়মনসিংহ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আমাদের গোবিন্দ এলো কলকাতায়। বিধবা মায়ের অল্প কিছু সম্বল ছিল, কিন্তু সবচেয়ে তার বড় সম্বল ছিল নিজের অবিচলিত সংকল্পের মধ্যে। সে ঠিক করেছিল পয়সা করবই, সমস্ত জীবন উপসর্গ করে দিয়ে। সর্বদাই তার ভাষায় ধনকে সে উল্লেখ করত পয়সা বলে, অর্থাৎ তার মানে খুব একটা দর্শন স্পর্শন ঘ্রাণের যোগ্য প্রত্যহ পদার্থ ছিল তার মধ্যে। বড় নামের মোহ ছিল না। অত্যন্ত সাধারণ পয়সা, হাতে 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 ঘুরে ঘুরে ক্ষয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া পয়সা, তাম্রগন্ধি পয়সা, কুবেরের আদিম স্বরূপ, যাকে রূপোয় সোনার কাগজের দলিলে নানা মূর্তি পরিগ্রহ করে মানুষের মনকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। নানা বাঁকা পথের মধ্যে দিয়ে নানা পণকে আবিল হতে হতে আজ গোবিন্দ তার পয়সা প্রবাহিনী প্রশস্ত রাস্তার পাকা বাঁধানো ঘাটে এসে পৌঁছেছে। গানি ব্যাগাওয়ালা বড় সাহেব ম্যাকডুগালের বড়বাবুর আসনে তার ধ্রুব প্রতিষ্ঠা। সবাই তাকে নাম দিয়েছিল ম্যাকদুলাল। গোবিন্দর পিতৃব্য ভাই মুকুন্দ যখন উকিল লীলা সম্বরণ করলেন, তখন একটি বিধবা স্ত্রী, একটি 4 বছরের ছেলে, কলকাতায় একটি বাড়ি, কিছু জমানো টাকা রেখে গেলেন লোকান্তরে। সম্পত্তির সঙ্গে কিছু ঋণও ছিল, সুতরাং তার পরিবারের অন্ন বস্ত্রের সংস্থান বিশেষ ব্যয় সংক্ষেপের উপরে নির্ভর করত। এই কারণে তার ছেলে চুনিলাল সেই সমস্ত উপকরণের মধ্যে মানুষ। প্রতিবেশীদের সঙ্গে তুলনায় সেগুলি খ্যাতিযোগ্য নয়। মুকুন্দ দাদার উইল অনুসারে এই পরিবারের সম্পূর্ণ ভার পড়েছিল গোবিন্দর ওপর। গোবিন্দ শিশুকাল থেকেই ভাতৃপুত্রের কানে মন্ত্র দিলে পয়সা কর। ছেলেটির দীক্ষার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ালো তার মা সত্যবতী। স্পষ্ট কথায় তিনি কিছু বলেননি, বাধাটা ছিল তার ব্যবহারে। শিশুকাল থেকেই তার ব্যতিক ছিল শিল্প কাজে। ফুল ফল পাতা নিয়ে, খাবারের কাগজ নিয়ে, কাগজ কেটে, কাপড় কেটে, মাটি দিয়ে, ময়দা দিয়ে, জামের রস, ফলসার রস, জবার রস, শিউলি বোটার রস দিয়ে নানা অভূতপূর্ব অনাবশ্যক জিনিস রচনায় তার আগ্রহের অস্ত ছিল না। এতে তাকে দুঃখ পেতে হয়েছে, কেননা যা অদরকারি, যা অকারণ, তার বেগ আষাঢ়ের আকস্মিক বন্যাধারার মতো। সচলতা অত্যন্তই বেশি, কিন্তু দরকারি কাজের খেয়া বাইবার পক্ষে অচল। মাঝে মাঝে এমন হয়েছে জ্ঞাতি বাড়িতে নিমন্তন্ন, সত্যবতী ভুলেই গেছে। শোবার ঘরের দরজা বন্ধ, একতালে মাটি চটকে বেলা কেটেছে। জ্ঞাতিরা বললে বড় অহংকার, সন্তোষজনক জবাব দেওয়ার জো নেই। এসব কাজেও ভালো মন্দের যে মূল্য বিচার চলে, সেটা বই পড়া বিদ্যার যোগে মুকুন্দ জানতেন। আর্ট শব্দটার মাহাত্ম্য শরীরে রোমাঞ্চিত হতো, কিন্তু তার আপন গৃহিণীর হাতের কাজ যে এই শব্দটার কোন স্থানে আছে এমন কথা মনেই করতে পারতেন না। এই মানুষটির স্বভাবটিতে কোথাও কাটা খোঁচা ছিল না। তার স্ত্রী অনাবশ্যক খেয়ালে অযথা সময় নষ্ট করেন, এটা দেখে তার হাসি পেত। সে হাসি আবার স্নেহ রসে ভরা। এ নিয়ে সংসারের লোকে কেউ যদি কটাক্ষ করত, তখনই তিনি তার প্রতিবাদ করতেন। মুকুন্দের স্বভাবে অদ্ভুত একটা আত্মবিরোধ ছিল। ওকালতির কাজে ছিলেন প্রবীণ, কিন্তু ঘরের কাজে বিষয়বুদ্ধি ছিল না বললেই হয়। পয়সা তার কাজের মধ্যে দিয়ে যথেষ্ট বইত, কিন্তু ধ্যানের মধ্যে আটকা পড়ত না। সেই জন্য মনটা ছিল মুক্ত। অনুগত লোকেদের ওপরে নিজের ইচ্ছা চালাবার জন্য কখনো দৌরাত্ম্য করতে পারতেন না। জীবনযাত্রার অভ্যাসও ছিল খুব সাদাসিধে। নিজের স্বার্থ বা সেবা নিয়ে পরিজনদের ওপরেও কোনো দিন অযথা দাবি করেননি। সংসারের লোক সত্যবতীর কাজের শৈথিল্য নিয়ে কটাক্ষ করলে মুকুন্দ তখনই সেটা থামিয়ে দিতেন। মাঝে মাঝে আদালত থেকে ফিরবার পথে রাধা বাজার থেকে কিছু রং, কিছু রঙিন রেশম রঙের পেন্সিল কিনে এনে সত্যবতীর অজ্ঞাতসারে তার শোবার ঘরের কাঠের সিন্দুকটার পরে সাজিয়ে রেখে আসতেন। কোনোদিন বা সত্যবতীর আঁকা একটা ছবি তুলে দিয়ে বলতেন, বাহ, এ তো বড় সুন্দর হয়েছে। একদিন একটা মানুষের ছবিকে উল্টিয়ে ধরে তার পা দুটিকে পাখির মুন্ডু বলে স্থির করলেন। বললেন, সতু, এটা কিন্তু বাঁধিয়ে রাখা যায়। বকের ছবি যা হয়েছে না, চমৎকার। মুকুন্দ তার স্ত্রীর চিত্র রচনায় ছেলে মানুষই কল্পনা করে মনে মনে যে রসটুকু পেতেন, স্ত্রীও তার স্বামীর চিত্র বিচার থেকে ভোগ করতেন সেই একই রস। সত্যবতী মনে নিশ্চিত জানতেন, বাংলাদেশে আর কোনো পরিবারে তিনি এত ধৈর্য, এত প্রশ্রয় আশা করতে পারতেন না। শিল্প সাধনায় তার এই দুন্ডিবার উৎসাহকে কোনো ঘরে এত দরদের সঙ্গে পথে ছেড়ে দিত না। সেই জন্য যেদিন তার স্বামীর তার কোনো রচনা নিয়ে
অদ্ভুত উক্তি করতেন, সেদিন সত্যবতী যেন চোখের জল সামলাতে পারতেন না। এমন দুর্লভ সৌভাগ্যকে সত্যবতী একদিন হারালেন। মৃত্যুর পূর্বে তার স্বামী একটা কথা স্পষ্ট করে বুঝিয়েছিলেন যে তার ঋণ জড়িত সম্পত্তির ভার এমন কোনো পাকা লোকের হাতে দেওয়া দরকার যার চালানোর কৌশলে ফুটো নৌকাও পার হয়ে যাবে। এই উপলক্ষে সত্যবতী এবং তার ছেলেটি সম্পূর্ণভাবে গিয়ে পড়লেন গোবিন্দের হাতে। গোবিন্দ প্রথম দিন থেকে জানিয়ে দিয়েছিল সর্বাগ্যে ও সকলের ওপরে পয়সা। গোবিন্দের এই উপদেশের মধ্যে এমন একটা সুগভীর হীনতা হয়েছিল যে সত্যবতী লজ্জায় কুণ্ঠিত হতো। তবু নানা আকারে আহারে ব্যবহারে পয়সার সাধনা চলল। তা নিয়ে কথায় কথায় আলোচনা না করে তার উপরে যদি একটা আব্রু থাকতো তাহলে ক্ষতি ছিল না। সত্যবতী মনে মনে জানালেন এতে তার ছেলের মনুষ্যত্ব খর্ব করা হয়, কিন্তু সহ্য করা ছাড়াও আর অন্য উপায় নেই। কেননা যে চিত্তভাব সুকুমার, যার মধ্যে একটি অসামান্য মর্যাদা আছে, সেই সবচেয়ে অরূপ। তাকে আঘাত করা, বিদ্রুপ করা সাধারণ রূঢ় স্বভাব মানুষের পক্ষে অত্যন্ত সহজ। শিল্পচর্চার জন্য কিছু কিছু উপকরণ আবশ্যক। এতকাল সত্যবতী তা না চাইতেই পেয়েছেন, সেজন্য কোনোদিনও তাকে কুণ্ঠিত হতে হয়নি। সংসার যাত্রার পক্ষে এই সমস্ত অনাবশ্যক সামগ্রী ব্যয়ের ফর্দ ধরে দিতে আজ যেন তার মাথা কাটা যায়। তাই তিনি নিজের আহারের খরচ বাঁচিয়ে গোপনে শিল্পের সরঞ্জাম কিনে আনিতেন। যা কিছু কাজ করতেন সেও গোপনে দরজা বন্ধ করে, ভৎসনার ভয়ে নয়, অরসিকের দৃষ্টিপাতে সংকোচে। আজ চুনি ছিল তার শিল্প রচনার একমাত্র দর্শক ও বিচারক। এই কাজে ক্রমে তার সহযোগিতাও ফুটে উঠল। তাকে লাগলো বিষম মিশা। শিশুর এই অপরাধ ঢাকা পড়ে না। খাতার পাতাগুলো অতিক্রম করে দেওয়ালের গায়ে পর্যন্ত প্রকাশ হতে থাকলো। হাতে মুখে জামার হাতায় কলঙ্ক ধরা পড়ে। পয়সা সাধনার বিরুদ্ধে ইন্দ্রদেব শিশুর চিত্তকে প্রলুব্ধ করতে ছাড়েন না। খুড়োর হাতে অনেক দুঃখ তাকে পেতে হল। একদিকে শাসন যতই বাড়তে চলল, আর একদিকে মা তাকে ততই অপরাধে সহায়তা করতে লাগলেন। অফিসের বড় সাহেব মাঝে মাঝে অফিসের বড়বাবুকে নিয়ে আপন কাজে মফস্বলে যেতে। সেই সময় মায়েতে ছেলেতে মিলে অবাধ আনন্দ। একেবারে ছেলে মানুষই একশেষ। যেসব জন্তুর মূর্তি হতো বিধবা এখনো তাদের সৃষ্টি করেননি। বেড়ালের ছাঁচের সঙ্গে কুকুরের ছাঁচও যেত মিলে, এমনকি মাছের সঙ্গে পাখির প্রভেদও ধরা কঠিন হতো। এই সমস্ত সৃষ্টিকার্য রক্ষা করবার উপায় ছিল না। বড়বাবু ফিরে আসার পূর্বেই এদের চিহ্ন লোপ করতে হতো। এই দুজনের সৃষ্টিলীলায় ব্রহ্মা এবং রুদ্রই ছিলেন। মাঝখানে বিষ্ণুর আগমন হলো না। শিল্প রচনায় বায়ুর প্রকোপ সত্যবতীদের বংশে প্রবল ছিল। তার প্রমাণস্বরূপ সত্যবতীর চেয়ে বয়সে বড় তারই এক ভাগ্নে রঙ্গলাল চিত্রবিদ্যায় হঠাৎ নামজাদা হয়ে উঠলেন। অর্থাৎ দেশের রসিক লোক তার রচনায় অদুতত্ত্ব দিয়ে খুব অট্টহাস্য জমালে। তারা যেরকম কল্পনা করে তার সঙ্গে তার কল্পনার মিল হয় না দেখে তার গুণপনা সম্বন্ধে তাদের প্রচন্ড অবজ্ঞা হলো। আশ্চর্য এই যে এই অবজ্ঞার জমিতেই বিরোধ বিদ্রুপের আবহাওয়ায় তার খ্যাতি বেড়ে উঠতে লাগলো। যারা তার যতই নকল করে তারাই উঠে পড়ে লাগলো প্রমাণ করতে লোকটা আর্টিস্ট হিসেবে ফাঁকি। এমনকি তার টেকনিকে সুস্পষ্ট গলত। এই পরম নিন্দিত চিত্রকর একদিন অফিসের বড়বাবুর অবর্তমানে এলেন তার মাসির বাড়িতে। দ্বারে ধাক্কা মেরে ঘরে যখন প্রবেশ লাভ করে দেখলেন মেঝেতে পা ফেলবার জো নেই, ব্যাপারখানা ধরা পড়ল। রঙ্গলাল বললেন, এতদিন পর দেখা হলো। গুণীর প্রাণের ভেতর থেকে সৃষ্টি মূর্তি তাজা বেরিয়েছে। এগুলোর মধ্যে দাগ বোলানোর তো কোনো লক্ষণ নেই। যে বিধাতা রূপ সৃষ্টি করেন তার বয়সের সঙ্গে ওর বয়সের মিল আছে। সব ছবিগুলো বের করে আমাকে দেখাও। কোথা থেকে বের করবে? যে গুণী রঙে রঙে ছায়ার আলোয় আকাশে আকাশে চিত্র আঁকেন, তিনি তার কুহেলিকা মরিচিকাগুলো যেন অকাতরেই সরিয়ে ফেলেন। রঙ্গলাল মাথার দিব্যি দিয়ে তার মামিকে বললেন, এবার থেকে তোমরা যা কিছু রচনা করবে আমি এসে সংগ্রহ করে নিয়ে যাব। বড়বাবু তখনও আসেননি। সকাল থেকে শ্রাবণের ছায়ায় আকাশ ধ্যানমগ্ন। বৃষ্টি পড়ছে। বেলা ঘড়ির কাঁটার কোন সংকেতের কাছে তার ঠিকানা নেই। তার খোঁজ করতেও মন চায় না। আজ চুনিবাবু নৌকা ভাসানোর ছবি আঁকতে লেগেছেন। নদীর ঢেউগুলো মকরের পাল, হা দিয়ে নৌকোটাকে গিলতে চলেছে এমনতর ভাব।
আকাশের মেঘগুলো যেন উপর থেকে চাদর উড়িয়ে উৎসাহ দিয়ে বলে বোধ করছে এই মকরগুলো সর্বসাধারণের মকর নয়, আর মেঘগুলো ধূমজ্যোতি সলিলত সন্নিবেশ বললে অতপ্তি করা হবে। একথা সত্যের অনুরোধে বলা উচিত যে এরকম নৌকো যদি গড়া হয় তাহলে ইন্স্যুরেন্স অফিস কিছুতেই তার দায়িত্ব নিতে রাজি হবে না। চন্য রচনা আকাশের চিত্রীয় যা খুশি তাই করছেন, আর ঘরের মধ্যে ওই মস্ত চোখ মেলা ছেলেটিও তথৈবচ। এদের খেয়াল ছিল না দরজা খোলা। বড়বাবু এলেন, গর্জন করে উঠলেন, কি হচ্ছে রে? ছেলেটার বুক কেঁপে উঠল, মুখ হলো ফ্যাকাশে। স্পষ্ট বুঝতে পারলেন পরীক্ষায় চুনিলালের ইতিহাসে তারিখ ভুল হচ্ছে। তার কারণটা কোথায়? ইতিমধ্যে চুনিলাল ছবিটাকে তার জামার মধ্যে লুকোবার ব্যর্থ প্রয়াস করাতে অপরাধ আরো প্রকাশমান হয়ে উঠল। টেনে নিয়ে গোবিন্দ যা দেখলেন তাতে তিনি আরো অবাক। এই ব্যাপারখানা কি? এর চেয়ে যে ইতিহাসের তারিখ হলো ভালো। ছবিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন। চুনিলাল ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সত্যবতী একাদশীর দিন প্রায় ঠাকুর ঘরেই কাটাতেন। সেইখান থেকে ছেলের কান্না শুনে ছুটে এলেন। ছবিগুলোর ছিন্ন খণ্ডগুলো মেঝের ওপর লুটোচ্ছে, আর মেঝের ওপর লুটোচ্ছে চুনিলাল। গোবিন্দ তখন ইতিহাসের তারিখ ভুলের কারণগুলো সংগ্রহ করছিলেন অপসারণের অভিপ্রায়। সত্যবতী এতদিন কখনো গোবিন্দর কোনো ব্যবহারে কোনো কথা বলেননি। এনার ওপরেই তার স্বামী নির্ভর স্থাপন করেছেন। এই স্মরণ করেই তাকে নিঃশব্দে সব সহ্য করেছেন। আজ তিনি অশ্রুতে আর্দ্র। ক্রোধে কম্পিত কণ্ঠে বললেন, কেন কেন তুমি চুনির ছবি ছিঁড়ে ফেললে? গোবিন্দ বললে, পড়াশুনো করবে না? আখেরে ওর হবে কি? সত্যবতী বললে, আখেরে ও পথের ভিক্ষুক হয় সেও ভালো, কিন্তু কোনোদিন তোমার মতো যেন না হয়। ভগবান ওকে যে সম্পদ দিয়েছেন তার গৌরব যেন তোমার পয়সার গৌরবের চেয়ে বেশি। এই ওর প্রতি আমার মায়ের আশীর্বাদ। গোবিন্দ বললেন, আমার দায়িত্ব আমি ছাড়তে পারবো না। এ চলবে না কিছুতেই। আমি কালই ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো, না হলে তুমি ওর সর্বনাশ করবে। বড়বাবু অফিসে গেলেন। ঘন বৃষ্টি নাম, রাস্তা জলে ভিজে যাচ্ছে। সত্যবতী চুনির হাত ধরে বলল, চল বাবা। চুনি বললে, কোথায় যাব মা? সত্যবতী বললে, এখান থেকে বেরিয়ে যাই চ। রঙ্গলালের দরজায় এক হাঁটু জল। সত্যবতী চুনিলালকে নিয়ে তার ঘরে ঢুকলেন। বললেন, বাবা তুমি নাও এর ভার, বাঁচাও একে পয়সার সাধনা থেকে। I can feel it.